জয় হিন্দ। কেমন আছেন আপনারা? ঘষাকা চ্যানেলের ট্যুর গাইড অ্যান্ড আইটিনিয়ারির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কলকাতা থেকে আগ্রা, মথুরা, বৃন্দাবন, দিল্লি ঘুরে আবার কলকাতায় ফিরবো এমনই একটা ট্যুর প্ল্যান দিতে চলেছি। যে এই ট্যুর প্ল্যানটা হতে চলেছে 10 দিনের। আর এই ব্লগটা একদম টু দি পয়েন্ট করতে হবে, কারণ বুঝতেই পারছেন এতখানি ট্যুর বা এতগুলো জায়গায় আমরা ঘুরবো, তাই খুব ছোট করে অল্প করে দেখাতে হবে এবং টু দি পয়েন্ট বানাতে হবে ব্লগটা। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ, আর দেখতে থাকুন, চলতে থাকুন আমার সাথে ঘষা কাছে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। কলকাতা থেকে আমরা ধরে নিয়েছি প্রতাপ এক্সপ্রেস, যেটা রাত 10:45 কলকাতা প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। আর এই ট্রেনে করেই আমরা যাব প্রথমে আগে আগ্রা, আর আগ্রা পৌঁছাবে দ্বিতীয় দিন সন্ধে 6টা নাগাদ। আর সন্ধে 6টার সময় আগ্রা স্টেশনে পৌঁছে আমাদের আগে থেকে বুকিং করে রাখা হোটেলে আমরা চলে এসেছি। আর এই হলো আমাদের হোটেলটা। হোটেলের ফোন নাম্বার স্ক্রিনেই দেখা যাচ্ছে, চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর হোটেলে এসে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে নিতে হবে। পরের দিনে ট্যুর আমাদের শুরু হবে আগ্রা। যদিও আপনারা প্রথমে দিল্লি ঘুরে তারপরেও আগ্রা আসতে পারেন, কিন্তু আমরা ট্যুর প্ল্যানটা এইভাবেই বানিয়েছি, প্রথমে আমরা আগ্রা ঘুরবো। তাই খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে নিন এবং পরের দিন সকালবেলায় শুরু করব আমরা আগ্রার ভ্রমণ স্থানগুলি দর্শন করার জন্য। তো গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে 7:30 আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আর আমি এখন রয়েছি আমাদের হোটেলের ছাদে। দেখুন এর পিছনেও আরও অনেক হোটেল আছে। তো হোটেলের ছাদে রয়েছি আর গাড়ি চলে আসবে, আর গাড়ি নিয়ে আমরা বেরোবো আগ্রা ঘুরতে। এখানে একটা কথা জানিয়ে রাখি, এখানে আপনারা গাড়ি বুক করতে পারেন যে কোনো জায়গা থেকেই। হোটেলে যে হোটেলে রয়েছেন অবশ্যই সেই হোটেল থেকেও আপনারা গাড়ি বুক করতে পারেন, কিন্তু আমরা সেটা করিনি। সেক্ষেত্রে না একটুখানি পয়সা বেশি খরচা পড়ে যায় বলে আমার মনে হয়েছে, তাই জন্য। আর গাড়ি আমাদের আগ্রা ঘুরিয়ে, মানে আগ্রা ফোর্ট, তাজমহল এবং আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরিয়ে আমাদেরকে গাড়ি নিয়ে যাবে মথুরা বৃন্দাবন, মানে মথুরা বৃন্দাবনের ওদিকে। এবং মথুরা স্টেশনের কাছে আমাদের ধর্মশালা নেওয়া আছে, সেখানেই আমাদের ড্রপ করে দেবে। আর কার ভাড়া আমাদের নিয়েছিল 4,200 টাকা। যদিও আমরা ফতেপুর হয়ে মথুরা পর্যন্ত যাব এইভাবেই কারটাকে বুক করেছিলাম। মানে আগ্রার ভ্রমণ স্থানগুলো তো ঘুরবই, তার সাথে আমরা ফতেপুর স্বীকৃত যাব এবং তারপরে আমরা ওখান থেকে আর আগ্রা ফিরবো না, যাব মথুরা। এইভাবেই আমাদের ট্যুর প্ল্যানটা বানিয়ে গাড়ি বুক করেছিলাম। ট্যুরে আমাদের দ্বিতীয় দিন হলেও আমরা কলকাতা থেকে যেহেতু ডে কাউন্ট করেছি, তাই আজকে আমাদের তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনে আমরা করে নিয়েছি কার। যদিও আপনারা চাইলে এই ভ্রমণ স্থানগুলো মেট্রো রেলে করেও ঘুরতে পারেন। এই নিয়ে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে এই চ্যানেলেই, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি আমার ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আগ্রাতে প্রথমেই আমরা দেখে নেব আকবর টম্ব। আর খুব সুন্দর এই আকবর টম্ব দেখার পর আমরা দেখে নেব আগ্রার বিখ্যাত তাজমহল। আর এটা তাজমহল মেট্রো স্টেশন আর সামনেই গেট। চলুন ভেতরে যাই এবং পরবর্তী কথা ভেতরে গিয়েই হচ্ছে। ক্যাম্পটা ঘোরার জন্য, তাজমহল ক্যাম্পটা ঘোরার জন্য হচ্ছে 50 টাকা পার হেড। আর ভেতরে যে সমাধিস্থলের ভেতরে যদি যান তার জন্য এক্সট্রা 200 টাকা দিতে হবে, তাহলে হচ্ছে 250 টাকা। কিন্তু আমার মনে হয় যারা গাইড রয়েছে লোক, তার সাথে কথা বলে আপনি 50 টাকার টিকিট কাটলে 99% তাজমহলের ভেতর ঘুরে নিতে পারেন। আর আপনি যদি ভেতরে যদি আপনি সমাধিস্থল দেখতে যান তাহলে আরও আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে। এবং আপনার ভেতরে গিয়ে যদি মনে হয় যে আমি ওইখানে গিয়ে তাজমহলের ভেতরে গিয়ে দেখবো সমাধিস্থল, তাহলে সেখান থেকেও আপনারা হচ্ছে টিকিট কালেকশন করতে পারেন। সুতরাং অপরচুনিটি যখন রয়েছে আমি কেন বাইরে থেকে কাটবো। তো টিকিট কাটার পর আমাদের ঠিক এই দিক থেকেই লাইন দিয়ে ঢুকতে হবে ভেতরে। দেখি দিচ্ছি এখন প্রচুর ভিড়, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা দিয়েই আমরা লাইন দিয়ে
টিকিট আমাদের কাটা হয়ে গেছে, যাওয়া যাক ভেতরে। খুব সুন্দর অসাধারণ জায়গা এই তাজমহল, সত্যি তাজমহল। আর এখানে না খুব জলের প্রবলেম হয়, মানে জল তেষ্টা পায়, জলের ধারা বা জলের কল একমাত্র পাবেন গেটের সামনে। আর এখন এখানে জলের বোতল নিয়ে ঢুকতে দিচ্ছে, মানে অ্যালাউ করছে অনলি কিন্তু ওয়াটার বোতল। তাছাড়া যদি আপনারা কেউ ক্যামেরা নিয়ে ঢোকেন বা মাইক্রোফোন থাকে ব্লগিংয়ের জন্য বা যে কোনো কারণে, হেডফোন ইত্যাদি ব্যাগ, এগুলোকে কিন্তু ভেতরে অ্যালাউ করে না। নির্দিষ্ট জায়গা আছে বা কাউন্টার আছে, সেখানে জমা রেখে টোকেন নিয়ে তাজমহল ঘুরে আবার ফেরত আসার সময়, মানে ব্যাক করবেন যখন, তখন ওইটাকে টোকন দেখিয়ে কালেক্ট করে নিতে হবে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে 200 টাকা দিয়ে আপনারা টিকিট কাটতে পারেন। আর পাশে রয়েছে জুতো রাখার জায়গা। তো 200 টাকার টিকিট কেটে আমরা ভেতরে ঢুকেছি। আর এর উপরে এই দেখতেই পাচ্ছেন পিছন দিকটা গেটটাও রয়েছে। আর এইভাবেই 200 টাকা টিকিট কেটে এখান দিয়ে ঢুকতে হবে, ঢুকে হেঁটে এই সিঁড়ি দিয়ে, সামনের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। চলুন দেখিয়ে দিই। তাজমহল ঘোরার পর আমরা চলে এসেছি আগ্রা ফোর্ট দেখতে। আর এই দিকটায় হচ্ছে, এই গাছগুলোর তলায় হচ্ছে এখানকার এন্ট্রি টিকিট কাটার জায়গা। আর এখান থেকে টিকিট কাটার পর প্রবেশ করতে হবে এই গেট দিয়ে ভেতরে। এখানেও সেম জিনিস, চেকিং আছে, প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে ভেতরে ঢোকা বারণ আছে। गाइड कितना रुपया लेते हैं आप लोग? 975 लेते हैं ये लोग गाइड करने के लिए। আগ্রা ফোর্ট কিন্তু খুব সুন্দর লাগবে, মানে এত সুন্দর ফোর্টটার ভেতরে, এবং টাইম লাগতে পারে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আর প্রবেশ করে একের পর এক দর্শনীয় স্থান যেগুলো ভেতরে দেখে সাধারণত সবাই, সেই জায়গাগুলো দেখে নিন। এখান থেকে না তাজমহলকে খুব সুন্দর দেখা যায়। চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরও। আর খুব ভালোভাবে এই জায়গাটা টাইম নিয়ে আর কি ঘুরে বেরিয়ে পড়ুন এবং রওনা দিন ফতেপুর সিক্রিত যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তাতেই কোথাও একটা কোনো ধাবাতে আপনারা আপনাদের খাবার দাবার খেয়ে নিন। আর এই হলো ফতেপুর সিক্রিত। আর ফতেপুর সিক্রিতে এখানে গাড়ি পার্কিং করতে হবে। পার্কিং করার পর সামনে এরকমই আসবে সবাই গাইড, যারা আপনাদেরকে অনেক টাকা ডিমান্ড করবে ভেতরে সমস্ত জায়গাগুলো পরিদর্শন করার জন্য। চলুন দেখা যাক, যত ভেতরে যাব তত রেটটা কিভাবে কমছে সেটা একবার দেখুন। তো ফতেপুর সিক্রিত যাওয়ার জন্য আমরা এই টেনিস কারগুলো নিয়ে নিয়েছি। ভাড়া 30 টাকা, যাতায়াত নিয়ে রাউন্ড ট্রিপ 30 টাকা। তো চলুন যাওয়া যাক আগে সেখানে। তো আমরা এখন চলে এসেছি ফতেপুর সিক্রিতের সিক্রিতে। আর এখান থেকে কেটে নিতে হবে টিকিট। টিকিট কেটে প্রবেশ করতে হবে ভেতরে। টিকিটের মূল্য স্ক্রিনে দেওয়া রইল, দেখে নিতে পারেন। এখানে কিউআর কোড স্ক্যান করেও আপনারা টিকিট কাটতে পারবেন। আর এরপর এখান থেকে হেঁটে হেঁটে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে এবং প্রথমে হচ্ছে ফতেপুর, তারপরে সিক্রিত দেখে আবার
ওখান থেকে এই বাস আছে, ওই একই টিকিটে কিন্তু বাসের জন্য আলাদা টিকিট কাটতে হবে না, ওই বাসে করে আবার যেখানে আপনাদের গাড়ি পার্কিং করা আছে সেখানে নামিয়ে দেবে। তো এখানে আমরা ওই টিকিটের কোডটাকে স্ক্যান করেছি, স্ক্যান করে ভেতরে ঢুকেছি। আর দূরে দেখা যাচ্ছে, ক্যাপচার করতে পারছে কিনা ক্যামেরা যায় না, ওটা হচ্ছে পুষ্কর লেক। আর আমরা রয়েছি এখন ফতেপুর সিক্রিতে। আর এই দিকে দেখা যাচ্ছে মাউন্ট আবু, অনেক দূরে দেখা যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে যে ছোট্ট পাহাড়টা, মানে ছোট নয় বড় পাহাড়, যে ছোট করে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাউন্ট আবু। এটা হচ্ছে শীষমহল। আর এর ভেতরে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে একটা সময় কাঁচ লাগানো থাকতো, এবং এখন আপাতত এখানে নেই, কেন সব লোকাল স্টোন কাঁচ এগুলো লাগানো থাকতো ভেতরে। এবং এখানকার এই যে কারিগরি রয়েছে এটা সম্পূর্ণই এখানকার লোকাল গ্রামের শিল্পীদের ট্র্যাডিশনাল আর্টস, এবং এই শিল্পকলা এখনো পর্যন্ত চালু আছে তাদের গ্রামে। এইখানে হচ্ছে তানসেন তার সভাবসাতেন, মানে গান বাজনা হতো, চারিদিক থেকে বিভিন্ন রকমের আর্টিস্ট রয়েছেন যারা, তারা আসতেন, তারা এখানে গান করতেন। আর আকবর তাদের রানী এবং ছেলে সমস্ত পরিবার সমেত ওই ওপরে বসে থাকতেন সামনের বিল্ডিংটায়, এবং এই ফাংশানটাকে দেখতেন বা এনজয় করতেন, যাই বলুন না কেন। সামনের দিকে ওইরকমভাবেই রয়েছে। আর এটা দেখেই মনে হচ্ছে একটা অনুষ্ঠান বা ফাংশান করার স্টেজের মতন। আর এই জলগুলো রয়েছে, এই জলগুলোতেও নানা রকমের হচ্ছে ওই ডিমের মতন ওঠা, যেরকম ঢেউ সেরকম ঢেউ উঠতো বা ফোয়ারা টাইপের ব্যাপার ছিল, এখন আর নেই এগুলো। তো এটা হচ্ছে বীরবলের ঘর। আর নিচের এই জায়গাটা মনে হচ্ছে এটা হচ্ছে মহলে হাতির ওপরে করে আসা যাওয়ার রাস্তা। এটা হাতিশাল আছে, এখানে ঘোড়ার শাল, এগুলো সব এই নিচেটাই রয়েছে। তো এটা যোধাবাই প্যালেস। আর ওদিক থেকে দেখালাম যোধাবাই প্যালেসটা কীরকম, ভেতরটাও দেখালাম খানিকটা। তো যত বড় এই ফতেপুর সিক্রিট ছিল তার 25%ও আজ নেই, ধ্বংসপ্রাপ্তি ঘটেছে। অ্যারো দিয়ে দেখানো রয়েছে। তো যোধাবাই মহলের কিছুটা ভগ্নপ্রায় অংশ এখনও রয়েছে এখানে। আর এরপর আমরা ফতেপুরের দিকে যাব। আর এটা হলো শাহী দরওয়াজা ফতেপুর। তো ওই শাহী দরওয়াজা দিয়েই আমরা ঢুকবো। ঢোকার আগে ওপরের এই জায়গাটায় রয়েছে, এখানে আপনারা আপনাদের চপ্পল চটি জুতো যা কিছু আছে সেটা খুলতে হবে, খুলে এর ভেতরে ঢুকতে হবে। আর এটা হলো বুলন্দ দরওয়াজা। আর বুলন্দ দরওয়াজার উল্টো দিকেই আর এই হচ্ছে মাজার। আর মাজারের উল্টো দিকেই হচ্ছে আকবরের गुरुजी मान लिया। और वो सामने वाला मस्जिद है बुलंद दरवाजा का मस्जिद है। हाँ, बाबा सलीम चिश्ती का जितना भी वंशज है, फैमिली वाले हैं, वहाँ को यहाँ पर दफनाया जाता है। अभी भी इनके खानदान के लोग मौजूद है। 16 जनवरी से चल सोमने पिली चल रहा है। রমজানের সময় হচ্ছে মেলা হয়, আর এই ওপরে সব জায়গায় হচ্ছে মশাল জ্বালানো থাকে। আর বাবার সমাধিস্থল এটা। আর সামনে রয়েছে বুলন্দ মসজিদ। হ্যাঁ, আচ্ছা, সামনে রয়েছে মসজিদ। আর এই মসজিদের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই যেতে পারে। ফার্স্ট টাইম এটা কিন্তু মুসলিমদের কোনো মসজিদে এন্ট্রান্স রয়েছে, তাও হচ্ছে আকবরের জন্য। এই জন্যই আকবর এত মহান সম্রাট। ये बुलंद दरवाजा है, 176 फीट का है। 176 ফুটের এটা হচ্ছে বুলন্দ দরওয়াজা। আর আমি বসে রয়েছি এখন বুলন্দ দরওয়াজার সামনে। আর বুলন্দ দরওয়াজার সামনেই রয়েছে সেই 52 সিঁড়ি। চলুন একবার 52 সিঁড়িটাকে দেখাই। এই যে 52 সিঁড়ি, এই 52 সিঁড়ি বেয়ে উঠতে হতো আম জনতাদের, এবং মসজিদে যেতে হতো। আর সামনে রয়েছে এই বিশাল গ্রাম এখন শহরে পরিবর্তিত হয়ে গেছে। আর দূরে চাষের জমিও রয়েছে, আর ঘিঞ্জি শহর হয়ে গেছে। আর এখান থেকেই
যে যেখানে জিনিসগুলো পাওয়া যায় না মেয়েদের সাজার জিনিস বা কিছু কারিগরি, সেগুলো সব এখান থেকে পাওয়া যায়। এই সামনের এই জায়গা থেকে আমরা সেই টেনিস কারগুলো ধরেছিলাম, ধরে ওপরে উঠেছিলাম ফতেপুর সিক্রি দেখতে। আর এদিকে এই যে বাস রয়েছে, এই বাসে করে এসে আমরা নামলাম ট্যুরটা কমপ্লিট করে। এইবার আমরা ঠিক যে রাস্তা দিয়ে এসেছিলাম ঠিক সেই রাস্তা ধরে ব্যাক করব পার্কিংয়ের দিকে। ফতেপুর সিক্রিত দেখে ব্যাক করার সময় রাস্তায় কোথায় কিন্তু আবার আপনারা ওই বিকেলবেলায় একটু খাবার দাবার খেয়ে নিতে পারেন। আর তারপরে আমরা সোজা চলে এসেছি এখন মথুরাতে। মথুরাতে পৌঁছাতে কিন্তু সন্ধে হয়ে যাবে, তাই মথুরাতে হোটেল আগে থেকে বুক করে নিতে পারেন। এই হোটেলের ব্যাপার আসলে আমি একটা কথা আপনাদেরকে এখানে জানিয়ে দিতে চাই, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মথুরার থেকেও বৃন্দাবনে হোটেল নেওয়া কিন্তু ভালো। এই মথুরার হোটেল যেখানে আমরা ছিলাম খুবই অপরিষ্কার ছিল, তাই আমরা 1 নাইট স্টে করার পর সেকেন্ড নাইটে আমরা হোটেল চেঞ্জ করে নিই। তাছাড়াও এখানে কিন্তু খুব চুরি চামারির ব্যাপার আছে, এটা আপনারা অনেক ব্লগেই হয়তো শুনেছেন, আমি আপনাদেরকে স্পেসিফিক্যালি জানিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মানে দরজা আপনার হোটেলের বন্ধ থাকলেও ভেতর দিয়ে চুরি হয়ে যেতে পারে, ব্যাগ থেকে টাকা পয়সা চুরি হয়ে যেতে পারে, কিংবা আপনারা কোথাও বেড়াতে গেছেন গাড়ি নিয়ে, সেখানে গিয়েও কিন্তু চুরি হতে পারে। তাই এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এটা কিন্তু এখানে এসে আমি যেটা ফিল করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরের দিনকে আমরা যেখানে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা হচ্ছে এটা। এই হোটেলটা খুবই ভালো, এটা অ্যাকচুয়ালি একজনের বাড়ি এবং পেন গেস্ট হিসাবেই ভাড়া দেওয়া হয় হোটেলের মতনই। তো আমরা একটা বড় ঘর নিয়েছিলাম এবং আমাদের 4200 টাকা ভাড়া নিয়েছিল। আর হোটেলের অ্যাড্রেস নাম আমি স্ক্রিনেই রয়েছে, দিয়ে দিচ্ছি। তাছাড়াও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই রাত্রিটা যে কোনো একটা হোটেলে, ভালো হোটেলে অবশ্যই থেকে নিন। এখানে সস্তার দিকে আমার মতো তাকাবেন না, তাহলে খুব প্রবলেম। মথুরাতে আমরা এই চতুর্থ দিনে যে জায়গাগুলো ঘুরবো তার জন্য আমরা একটা কার বুক করেছিলাম, আর এই কার ভাড়া নিয়েছিল 3800 টাকা, মানে 3800 টাকা নিয়েছিল এই কার ভাড়া। আর আমরা ঘুরেছিলাম দ্বারিকাধীশ মন্দির, খুব সুন্দর কিন্তু মন্দিরটা। নর্মদার তীরে বিশ্রামঘাট, কংসের কারাগার। এই কংসের কারাগারের ভেতরে না ক্যামেরা অ্যালাউ আছে না ফোন অ্যালাউ আছে, তাই সেরকম বিস্তারিত ভিডিও কিছু আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। আর এই কংসের কারাগারের গেট দিয়ে বেরিয়েই এই কুসুম সরোবর দেখতে পাবেন। আর কুসুম সরোবরটাও আমার কাছে ভিডিও নেই, কারণ ওই জায়গাটায় তো যেহেতু আমরা মোবাইল নিয়ে যেতেই পারিনি, তাই কোনো কারণেই মানে কোনো রকমভাবেই সেই জায়গায় হচ্ছে আমরা ভিডিও করতে পারিনি। আর প্রচণ্ড স্ট্রিক্ট এখানে নির্দিষ্ট জায়গায় আপনাকে জুতো খুলে যেতে হবে, খুব চেকিং আছে, মানে মেটাল ডিটেক্টর দিয়েও কিন্তু চেক করা হবে এখানে। আর তবে সুন্দর লাগবে, ভগবানের জন্মস্থান এই কংসের কারাগারেই। এই জায়গাটা দর্শন করার পর আমরা রওনা দিয়েছি এখন বৃন্দাবনের উদ্দেশ্যে। আর এই অন রোডে আমরা দেখে নেব মদন মোহন টেম্পল, খুব সুন্দর টেম্পলটা। এই মদন মোহন টেম্পল দেখার পর আমরা দেখব বাঁকে বিহারী মন্দির। এবং একটা কথা আপনারা মন থেকে বিশ্বাস করে নিন, বাঁকে বিহারী মন্দিরে সত্যি বাঁকে বিহারী শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান, এইরকম একটা ফিল হবে। তবে এখানেও আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমার জানাতেই হবে, যেটা হচ্ছে এখানে মন্দিরে বিশাল লাইন পড়ে, প্রচণ্ড লাইন পড়ে, এবং এই লাইন দিয়েই আপনাদেরকে বাঁকে বিহারীর দর্শন করতে হবে। দুপুরের টাইমটায় মন্দির বন্ধ থাকে, কিন্তু বাঁকে বিহারীর কৃপায় বন্ধ দরজার ফাঁক দিয়েও আমরা বাঁকে বিহারীর দর্শন করেছিলাম। আর একটা ব্যাপার এখানে জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে। আর আমার যেটা মনে হলো, বাঁদরগুলো মনে হয় ট্রেন, মানে আপনার হাত থেকে ফোন বা আপনার ব্যাগ বা এইসব জিনিস মানে হাতে যেগুলো থাকে সেগুলোকে নিয়ে এরা পোস্টের ওপর বা গাছের ওপর উঠে যায়, এবং সঙ্গে সঙ্গে এই আশেপাশের দোকানদার আপনার হাতে কিছু খাবার দিয়ে দেবে ধরিয়ে, যেগুলো দেখিয়ে বাঁদরটাকে নিচে নামানোর চেষ্টা চলবে। এবং ওখান থেকে আপনারা যা কিছু কিনবেন সেগুলোর দাম কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে ওই দোকানে। তো যাই হোক, এটা আমার মনে হলো জাস্ট, আর কিছু না। তবে বাঁদর হইতে এখানে কিন্তু খুব সাবধান থাকতে হবে। ভগবানের দর্শন করার পর চলুন আমরা দেখে নেব ইস্কন মন্দির।
ইস্কন মন্দিরের ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন। আর ইস্কন মন্দির মানে জানেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো। অ্যাকচুয়ালি এই বৃন্দাবন এলাকাটাই আমার খুব ভালো লেগেছে মথুরার থেকেও। এবং এখানে অনেক হোটেলও আছে, এখানে হোটেলগুলোর রেকর্ড খুব ভালো, তাই থাকতে হলে কিন্তু বৃন্দাবনে থাকাটাই বেস্ট বলে আমার মনে হয়। ইস্কন মন্দির দেখার পর চলুন যাওয়া যাক সোনার খাম্বা দেখতে। এই সোনার খাম্বা দেখার জন্য যখন আমরা এসেছিলাম তখন ভেতরে কোনো কারণে প্রবেশ নিষেধ ছিল, তাই গেটের সামনে থেকে আমি ভেতরটাকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সেই মন্দিরটা খুবই সুন্দর এবং ভেতরে ওই সোনার তালগাছ বা সোনার থাম্বা এরকম আছে। আর এর থেকে ঠিক একটু এগিয়ে গিয়েই রয়েছে নিধিবনের মধ্যে প্রবেশ করতে পারেন। আর নিধিবন দেখার পর চাইলে আপনারা এখানে লোকাল মার্কেট রয়েছে, সেখান থেকে কিছু কেনাকাটাও করতে পারেন, কিংবা নিধিবন দেখার পর চলে আসুন সোজা বর্ষানাতেই রাধাজি জন্মগ্রহণ করেছেন, মানে শ্রী রাধা জন্মগ্রহণ করেছিলেন এই বর্ষনাথ দর্শন করার পর মেন জায়গা যেটার জন্য আমরা এই দিকটা এসেছিলাম সেটা হচ্ছে গোবর্ধন পর্বত দেখতে চলে আসুন। আর গোবর্ধন পর্বতের ওঠার আগে এই জায়গাতে আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে গাড়ি থেকে, এবং এখান থেকে ধরে নিতে হবে আপনাদেরকে অটো কিন্তু প্রচুর বার্গেনিং করতে হবে, যেহেতু আমরা যে সময় এসেছি তার মাসখানেক আগেই আমাদের এক পরিচিত লোক এখান থেকে ঘুরে গেছে, তাই তার কাছ থেকে শুনে নিয়েছিলাম, তাই আমরা 80 টাকাতে এই অটোটা বুক করেছি। অ্যাকচুয়ালি কিন্তু 400-500 টাকা চাইবে, কিন্তু একটু ওয়েট করে যাবেন, ভিড়টা একটু কমে গেলেই এই অটোর রেটও কমে যাবে এবং 80 থেকে 100 টাকায় আপনারা অটো পেয়ে যাবেন। আর এই অটো করেই ঘুরে নিতে পারেন এই গোবর্ধন পর্বত। তবে অটো ধরুন বা টোটো চাইলে কিন্তু আপনারা পায়ে হেঁটেও ঘুরতে পারেন। আর এই গোবর্ধন পর্বতে রয়েছে অসংখ্য মন্দির এবং বিভিন্ন জায়গায় চলছে ভান্ডারে দেওয়া, মানে ফ্রিতে খাবারটা পেয়ে যাবেন। আমরাও খেয়ে নিয়েছিলাম ভালো খাবার, লুচি, তরকারি, পান্তুয়া, রসগোল্লা খাবার, তো সেই খাবার আমরা খেয়ে নিয়েছিলাম। আপনারাও চাইলে এখানে খাবারটা খেয়ে নিতে পারেন। আর খাওয়ার পর পুরো গোবর্ধন পর্বতকে একবার প্রদক্ষিণ করে নিয়ে চলে আসুন আপনার সেই নিজের যে গাড়িটা ভাড়া করেছিলেন সেই গাড়ি করে প্রেম মন্দির। তবে রাস্তায় শক্তি মন্দিরও পড়বে, মানে হচ্ছে জয় মাতাজির মন্দিরও পড়বে, চাইলে দেখে নিতে পারেন। তবে আমরা এখানটায় দাঁড়াইনি, আমরা সোজা চলে এসেছিলাম প্রেম মন্দিরে মাতাজিকে প্রণাম করে। আর প্রেম মন্দির অসাধারণ সুন্দর, একবার নিজের চোখেই দেখে নিন। সন্ধ্যেবেলার টাইমটায় প্রেম মন্দিরে আসাটা বেস্ট, এই জন্য আমরা সবার লাস্টে রেখেছিলাম প্রেম মন্দিরটা, কারণ এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো সত্যিই দেখার মতন, এবং সন্ধ্যেবেলায় যে কি অপূর্ব এই জায়গাটা লাগে সেটা মানে মুখে বলা যাবে না, অকল্পনীয়। আর আপনার ভাগ্য যদি খুব ভালো থাকে তাহলে প্রেমানন্দজির সাথেও দেখা হয়ে যেতে পারে এই প্রেম মন্দিরেই। আজকের মতন আমাদের ট্যুর শেষ হয়ে গেছে। ফেরার পথে যে কোনো জায়গা থেকে আপনারা খাওয়া দাওয়া করে নিন, এবং দুপুরের খাওয়া দাওয়া রোড সাইডে যে কোনো ধাবা বা হোটেল থেকে করে নিতে হবে। রাতের খাওয়া দাওয়া খেয়ে আমরা চলে এসেছি আমাদের হোটেলে, আর হোটেলে রাতটা কাটিয়ে নেব। পরের দিন আমরা যাব দিল্লির উদ্দেশ্যে। আজকে আমরা যাব দিল্লি যাব কিন্তু ট্রেনে করে, আর তার জন্য 6:35 AM মানে ভোরবেলার দিকেই প্রায় ট্রেন ধরবো আমরা মথুরা স্টেশন থেকে। এই জন্যই আমরা মথুরা স্টেশনের 1 কিলোমিটার রেঞ্জের মধ্যেই হোটেলে ছিলাম, যেহেতু সকালবেলায় বেরোতে হবে। তাই আমাদের ট্রেন হলো নিউ দিল্লি NDLS ইন্টারসিটি এক্সপ্রেস, আর এটা দিল্লিতে পৌঁছাবে সকাল 10টায়। আর চাইলে আপনারা কারও নিয়ে নিতে পারেন। অনলাইনে যদি কার বুক করেন তাহলে 3,500 টাকা ভাড়া নিতে পারে এই মথুরা থেকে দিল্লি পর্যন্ত, মানে দিল্লি পাহাড়গঞ্জ পর্যন্ত। আর দিল্লিতে আমরা পাহাড়গঞ্জেই হোটেল নিয়েছিলাম, আর হোটেলটা ভালো ছিল। আর খাওয়া দাওয়ার জন্য ওই পাহাড়গঞ্জের ভেতরেই একটা দোকান ছিল, সেখান থেকে আমরা খাবার দাবার নিয়ে খেয়েছি। একদম পিওর 100% বাঙালি খাবার, এবং খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল। মাছ, মাংস, ডিম যাই চান না কেন সব পেয়ে যাবেন এখানে। তো যেহেতু আমরা সকালবেলার দিকে পৌঁছে গেছি, তাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে
বিকেলবেলায় বেরিয়ে পড়ুন দিল্লি সাইট সিন করতে, এবং তার জন্য করে নিতে পারেন লোকাল অটো। অটো নিয়ে প্রথমেই চলে আসুন অক্ষয়ধাম মন্দিরে। এখানে ঘুরে নিয়ে তারপরে চলে আসুন লোটাস টেম্পল দেখতে, আর লোটাস টেম্পলে খানিকটা সময় কাটিয়ে চলে আসুন ইন্ডিয়া গেট দেখতে। ইন্ডিয়া গেটে বিকেলবেলার টাইমটা আসারই চেষ্টা করবেন। বিকেলবেলার টাইমটাই কিন্তু ইন্ডিয়া গেটের পরিবেশটা অসাধারণ সুন্দর থাকে, প্রচুর লোকজন থাকে, মেলা টেলাও বসে। আর ইন্ডিয়া গেটে ঘোরার পর আপনারা দিল্লির লোকাল মার্কেটে ঘুরে নিন। মার্কেটে ঘোরার পর চলে আসতে পারেন এই গুরুদুয়ারাতে। এটা দিল্লির বিখ্যাত গুরুদুয়ারা। চলুন যাক ভেতরে। আর এই গুরুদুয়ার ভেতরে একটা সরোবর আছে। কথিত আছে যে রোগী হোক না কেন এই সরোবরে যদি আপনি চান করেন তাহলে সেই রোগ সেরে যায়। আর গুরুদুয়ারাতে অসাধারণ খাবার দাবার পাওয়া যায়, তাই রাতের খাবারটা এখান থেকেই খেয়ে নিন আর খাওয়া দাওয়া করে ফিরে পড়ুন আপনার পাহাড়গঞ্জের হোটেলে। তবে এখানে একটা কথা জানিয়ে রাখি, এখানকার লোকাল ট্রান্সপোর্টই ব্যবহার করার চেষ্টা করবেন। মানে আমরা ঘুরেছিলাম অটোতে, প্রথম হচ্ছে 200 টাকা, তারপরে ওখান থেকে আমরা লোটাস টেম্পল পর্যন্ত আসি 100 টাকা, এবং লোটাস টেম্পল থেকে আমরা ইন্ডিয়া গেট পর্যন্ত আসি 120 টাকায়। আর এখান থেকে আমরা গুরুদুয়ারা পর্যন্ত যে গিয়েছিলাম তার জন্য আমাদের ভাড়া নিয়েছিল 150 টাকা, এবং ওখান থেকে যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, ওখান থেকে আমাদের পাহাড়গঞ্জ পর্যন্ত আসতে ভাড়া নিয়েছিল 200 টাকা অটো। আর পুরো অটো রিজার্ভ করে বলছি কিন্তু আমি, মানে আমরা 4 জন একসাথেই এসছিলাম। তো এবার আমরা হোটেলে চলে এসেছি, আর আজকে আমরা হোটেলে রেস্ট নিয়ে নিই। রাত্রিবেলা ঘুমানোর পর পরের দিনকে আমরা নিউ দিল্লি সাইট সিন করতে বেরোবো। আর নিউ দিল্লি সাইট সিন করার জন্য এই পাহাড়গঞ্জ থেকে আপনি অটো নিয়ে প্রথমে চলে আসুন দিল্লি লালকেল্লাতে, আর ভাড়া নেবে 200 টাকা মতন পুরো অটো বুক করে। বার্গেনিং করলে হয়তো কমতো, কিন্তু বার্গেনিং তেমন করতে পারিনি। আর রাস্তায় কিন্তু ভালোই জ্যাম থাকে, তাই যত ভোর বেরোবার চেষ্টা করবেন ততই জ্যাম কম পাবেন। আর এখান থেকে আসলে দিল্লি লালকেল্লার গেটের সামনে থেকে আপনারা প্রচুর ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন, যারা আপনাদেরকে সমস্ত দিল্লির সাইট সিনগুলো করিয়ে দিতে পারে। কুতুব মিনার, গান্ধী মন্দির, সামনেই ছিল জামা মসজিদ, বাইরে থেকে দেখে নিয়েছিলাম জামা মসজিদ। চাইলে চাঁদনি চকে আপনারা ইলেকট্রনিক্স পার্টস বা অন্য কিছু কেনাকাটাও করতে পারেন, আমরা করিনি। লালকেল্লা দেখার পর এখন আমরা চলেছি রাজঘাট দেখার জন্য, আর তার জন্য ধরে নিয়েছি টোটো আর ইরিস্কা বলে এখানে, আর তার ভাড়া পার হেড 20 টাকা। বেশ কিছু সময়টা কাটান, জায়গাটা খুব সুন্দর, ভালো লাগবে। তো এখানে আমরা জুতো চপ্পল সব খুলে গান্ধীজির সমাধি স্থল দর্শন করতে যাচ্ছি, এবং এখানে একটা জ্যোতি জ্বলে, যেটাকে অমর জ্যোতিও বলে, সবসময়ের জন্য জ্বলে, সেটা দেখব। এবং তারপরে কুতুব মিনার দেখার পর আপনারা চলে আসুন নিজেদের হোটেলে। দিল্লি সাইট সিন টোটাল কমপ্লিট করেছি, এবং 8ম দিন আপনারা চাইলে থেকে নিতে পারেন, কিংবা সেই দিনই ব্যাক করে যেতে পারেন। 4:50 বিকেলবেলায় 4:50 হাওড়া রাজধানী ধরে চলে আসতে পারেন হাওড়া। আর হাওড়া পৌঁছায় এটা পরের দিন সকালবেলায় 9:55-তে। আর ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। জয় হিন্দ অ্যান্ড টাটা।